ঠিক আছে, অপেক্ষা করেন একটু। এবার হয়েছে নাকি? জি স্যার। জি স্যার, এবার হয়েছে। ওকে, আমরা গতদিন কতটুকু পড়ছিলাম বলেন তো দেখি, আগে যাব না বলেন। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক, পলিমার ওই পর্যন্ত এটার পড়ছিলাম। পরিচয় বা ক্লাসিফিকেশন পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা, আজকে যেটা আমরা করব সেটা হলো স্যার কথা কম বোঝা যাচ্ছে, স্যার কথা সাউন্ড বুঝতে পারতেছি না। আমি স্যার, এখনো কথা সাউন্ডটা বলি মনে নাই, হয় একটু আমি কথা বলি নাই, কথা বললে তারপরে না শুনবেন। আমি তো ওই স্লাইডে যেটা পড়াবো আজকে সেটা তো যাচ্ছি। ওকে, আজকের স্যার, যে সাউন্ড আমাদের একটু ক্লাস কম আসে স্যার। অনেক কম আছে স্যার। এখনো অনেক কম আসতেছে সাউন্ড। জি স্যার। জি স্যার। এখন ইন্টারনেটে বলেন তো কি করা যায়? ইন্টারনেটের স্পিড যদি কম থাকে তাহলে আপনার সাউন্ড যায় কমে। আমি এখন চিৎকার করতেছি, তারপরেও গলা তো গলাই। স্যার এখনো শুনতে কষ্ট হচ্ছে কম। আপনাদের? আমি বুঝতে পারতেছি না, কারণ যথেষ্ট শোনা যাচ্ছে নাকি? ঠিক আছে স্যার। এখন একটু ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আর একটু কাছে নিয়ে কথা বলার চেষ্টা করি, এছাড়া আর কি করব বলেন। আচ্ছা, আমাদের আর যেটা সাউন্ড এখন- ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে। আর তো শোনা যাচ্ছে আচ্ছা। আমাদের এখান থেকে। ওকে, স্যার ঠিক এখন আছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন যেটা আমি বলবো, প্রথমে আমাদের স্ক্রিনে কি আসছে? ক্লাসিফিকেশন বেসড অন পলিমারাইজেশন, মোড অফ পলিমারাইজেশন। মোড অফ পলিমারাইজেশন বলতে আসলে বোঝাচ্ছে যে কিভাবে পলিমারটাকে তৈরি করা হচ্ছে। ওকে, জি এই স্যার। বিক্রিয়ার উপরে নির্ভর করে আমরা কয় ভাগে ক্লাসিফাই করতে পারি। খুবই সিম্পল, আমার সাথে যদি জাস্ট আপনারা ক্লাসে আলোচনা করেন, আমি খুবই ছোট ছোট করে টপিক দিয়ে দিয়ে সাজাইছি যেন আপনাদের কোনোভাবেই কষ্ট না হয়। শুধু আমার সঙ্গে যদি মোটামুটি রিপিট করেন, দেখবেন যে আগের দিনের মতো ইজিলি আপনার ক্লাসে অর্ধেকের বেশি পড়া হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যেটা আসবে, প্রথম টাইপটা কি? এডিশন পলিমারাইজেশন। এটার বাংলা কি হতে পারে? সংযোজন। আপনারা তো স্মার্ট স্টুডেন্ট। তো সংযোজন পলিমারাইজেশন। সংযোজন পলিমারকরণ, বাংলায় আমরা যেটা পড়তাম আসলে, ঠিক আছে? সংযোজন পলিমারকরণ। ওকে, এখন সংযোজন পলিমারকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কথাটা দিয়ে বুঝতেছি কি এখানে কি হবে? সংযুক্ত হবে মনোমারগুলি। হ্যাঁ, এবং এটার বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকম এলিমিনেশন হবে না, শুধু এডিশন হবে। কি বললাম? এডিশন হবে। এলিমিনেশন হবে না, এডিশন হবে। কোনো এলিমিনেশন অর্থাৎ কোনো কিছু বাদ করবে না, শুধুমাত্র যুক্ত হবে। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে যদি শুধু যুক্ত হয়, এখানে আপনি যদি উদাহরণটা খেয়াল করেন, আমরা কিসের উদাহরণ দিছি? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা, এখন যদি আমি পলিভিনাইল ক্লোরাইডের কথা চিন্তা করি, এখানে কি ভিনাইল ক্লোরাইডের মধ্যে একটা ডাবল বন্ড আছে মনোমারে, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা যখন পলিমারকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, তখন আমরা উচ্চ তাপ, চাপ, ক্যাটালিস্ট এগুলোর প্রভাবে এডিশন বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত এই ধরনের বিক্রিয়াই হয়। সেখানে ডাবল বন্ড থাকে, অথবা আয়নীকরণ বিক্রিয়ার মাধ্যমে হতে পারে, বাট সাধারণত ডাবল বন্ড থাকলে খুবই ইজি। ডাবল বন্ডটা ভেঙে দেখেন আরো দুইটা নতুন হাত তৈরি হয়, তাই তো? আমি যদি ডাবল বন্ডটা ভেঙে দেই, সেকেন্ড বন্ডটা, তাহলে কি হবে? আরো দুইটা হাত তৈরি হবে না দুই পাশে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে কি হবে? যখন আবার নতুন একটা মনোমারের সঙ্গে যুক্ত হবে, সেটারও কি একইভাবে হাত ভাঙতেছে আর নতুন করে আরেকটা হাত যুক্ত হচ্ছে, ঠিক আছে? ওকে, আপনাকে আমি সিম্পলি আবার একটুখানি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে খেয়াল করেন, প্রথমে যখন ডাবল বন্ডটা ব্রেক ডাউন করলো, তখন কি হবে? নতুন করে দুইটা বন্ধন তৈরি হলো, তাই তো? এখন যখন এইরকম আরেকটা মনোমারের সাথে সে যুক্ত হবে, তখন কিভাবে যুক্ত হবে? এখানে বন্ধনটা ভাঙবে এবং নতুন করে কি হবে? এই পাশে একটা বন্ধন তৈরি হবে, সেটা এসে কোথায় যুক্ত হবে? যে কোনো একটা প্রান্তে এসে যুক্ত হবে, বুঝতে পারছেন? এবং আরেকটা নতুন হাত মুক্ত অবস্থায় থাকবে।
সেই জন্য এটা এইভাবেই মালার মতো, আমরা মালা গাঁথি কিভাবে একটার পর একটা ফুল যোগ করে যাই, তাই তো? বা ধরেন পুঁতির মালা যদি বানান, একটার পর একটা পুঁতি যোগ করি, কিন্তু যোগটা হয় কোথায়? প্রান্তে, শুধুমাত্র প্রান্তে। স্যার end বোঝা point যাচ্ছে এ। না স্যার। আমার মনে হয় শুনতে বোঝা পাচ্ছেন। যায় না কি বলছেন স্যার, আবার বলেন। স্যার শুনতে পাচ্ছি স্যার, বোঝা যাচ্ছিল না, নেট কেটে কেটে আসতেছিল। স্যার আবার একটু বললে ভালো Sorry, হতো। বলেন। ও মানে বুঝতে পারেন নাই, আরেকবার শুনতে বলুন। পারছেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার। ওকে, আমি যেটা বলতেছি যে শুনতে মালার পাচ্ছি স্যার, কেটে কেটে মালার আসতেছে স্যার। ক্লিয়ার না। আমি বলি মালার ক্ষেত্রে কি হয়। মালার ক্ষেত্রে আমরা যদি কোনো মালা গাঁথতে যাই, তাহলে মালার যে নতুন পুঁতি বা নতুন ফুল সেটা যুক্ত হয় কি শেষ মাথায়, তাই তো? জি স্যার। জি স্যার। ঠিক একইভাবে এডিশন পলিমারটা বাড়তে থাকে একদিকে, কিন্তু বাড়বে কোন জায়গা থেকে? চেইন এন্ড থেকে, চেনের শেষ মাথা থেকে। বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এটা অর্থাৎ শুধুমাত্র শেষ মাথাটা থেকে বাড়তে থাকবে। আচ্ছা, এটা যখন আমরা মেকানিজমটা আলোচনা করব, আমরা সামনে ক্লাসে ইনশাআল্লাহ মেকানিজম সম্পর্কে আলোচনা শুরু করব, দেখবেন তখন এটা অনেক ইজি লাগবে। হাতটাও খালি থাকে স্যার। ওকে, স্যার চেনের তো সামনের হাতটাও খালি থাকে, তো স্যার ওখান থেকে কেন করতে পারবো না? বুঝি নাই। স্যার চেনের তো সামনের হাত মানে হাতটাও খালি থাকে স্যার, তাহলে আমি কেন সামনে থেকে করতে পারবো না? সামনের হাতটা খালি থাকে। ও আচ্ছা, আপনি বলতেছেন স্যার দুই দিকেই তো খালি আছে, তাহলে দুই দিকেই কেন যাবে না, এটাই তো? জি স্যার। আচ্ছা, এইটার ব্যাখ্যাতেই আসবো স্যার, ঠিক আছে? যে সাধারণত ইনিশিয়েটর কি করে, একটা মাথাকে ওপেন করে এবং সেই মাথাটাই আগায়। আমরা এটা দেখব, আপনার কোনো চিন্তা নাই, আমরা এটা নিয়ে মেকানিজম নিয়ে আলোচনা করব সামনে ক্লাসে। কিন্তু আপাতত এতটুকু বোঝেন, আমরা কেবল সংজ্ঞাটা নিয়ে আলোচনা করতেছি। সংজ্ঞায় তো আসলে 100% ক্লিয়ার হওয়া সম্ভব না। ওকে, জি ঠিক আছে? স্যার। আচ্ছা, তারপরেও আমি আপনাকে একটা ডেমো দেখাই। ধরেন এটা ইনিশিয়েটর, ঠিক আছে? এইটার সাথে যুক্ত হবে আমাদের এই মলিকুলটা। এটা না, আমরা ইথিন ধরি, CH2 ডাবল বন্ড CH2। ওকে, জি স্যার। ওয়েট। আচ্ছা, এখানে গেল। এবার আমরা এইটা যখন যুক্ত হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে? তখন ঘটনাটা কি ঘটে, এরকম হয়। আর ওকে, ঘটনাটা কি ঘটছে বুঝতে পারছেন? আর কিন্তু দুইটা অংশে ভাগ হবে। এখানে আপনাকে আরেকটা স্টেপে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই মেকানিজমই পড়ানো হয়ে যাচ্ছে, তাহলে একটু মনোযোগ দেন, তাহলে আগামী ক্লাসে বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন কি হয়? আরটা ইনিশিয়েটর, অর্থাৎ এই বিক্রিয়া শুরু করে। ইথেন কিন্তু নিজে নিজে বিক্রিয়া করতে পারে না পলিমারকরণ। কি হয়, এই আর 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 এর মধ্যে যে বন্ধনটা আছে সেটা সহজেই ভেঙে যায়, একটু তাপ বা চাপেই অথবা ক্যাটালিস্টের প্রভাবে সেটা ভেঙে যায়। ভেঙে কি করে, দুইটা রেডিকেল তৈরি করে। কি তৈরি করে বলেন? রেডিকেল তৈরি করে। দুইটা রেডিকেল। সেই রেডিকেলটা যে এই ডাবল বন্ডকে অ্যাটাক করে। ওকে, রেডিকেল Yes, মানে কি, sir. দুইটা আলাদা আলাদা, কিন্তু আর কিন্তু দুইটা এখন আর একসাথে নেই, রেজাল্ট হিসেবে আলাদা আলাদা হয়ে গেছে। তো একটা যে এই ইথাইলের সঙ্গে যুক্ত হবে বা ইথিনের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? হয়ে কি করবে, একটা রিঅ্যাকশন শুরু করলো সিঙ্গেল বন্ডে কনভার্ট করে। তাহলে এখন কয়টা মাথা আছে খেয়াল করেন, সেকেন্ড স্টেপে কয়টা মাথা খালি? সেকেন্ড স্টেপটাতে কয়টা মাথা খালি আছে এই জায়গায়? একটা মাথা। একটা। একটা। সুতরাং এটা এডিশন হলে কোন পাশে হবে? শুধুমাত্র একটা এখানে পাশে। ফাঁকা আছে। হ্যাঁ, যেই পাশটা খোলা আছে ওপেন চেন, সেই পাশেই হবে। এবার আর জি, বুঝতে স্যার। তো কোনো সমস্যা নাই। না স্যার। না স্যার। ওকে, প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করেন তাহলে একমাত্র কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি প্রশ্ন না করেন, হ্যাঁ হইতে পারে, আমি তো মানুষ, হয়তোবা অনেক সময় আমার মাথায় অনেক কিছু নাও আসতে পারে বা ভুলেও যেতে পারি, কিন্তু এটা কোনো প্রবলেম না। ইনশাল্লাহ আমরা তাহলে পরবর্তীতে আবার আলোচনা করব, ঠিক আছে? স্যার বলেন। স্যার জিনিসটা বুঝি না। এই তো বিপদ।
একবার বুঝে দিলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখন এটার জন্য আপনাকে যেটা বুঝতে হবে, রেডিকেল চিনেন? ফ্রি রেডিকেল। জি স্যার। প্রথম ধাপে যে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, আর থেকে আর এই বন্ধনটা ভেঙে দুইটা ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, সেটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার এই স্টেপটাকে আমি এইভাবে দেখাইছি। আচ্ছা, যদি মনে করেন যে এখানে আমি কি করছি, আর আর ভেঙে দুইটা রেডিকেল তৈরি হবে, যার একটা কোথায় অ্যাটাক করবে, এই ডাবল বন্ডে, ঠিক আছে? জি স্যার। সেটা যুক্ত হবে এই ডাবল বন্ডের সাথে, এক পাশ কভার আপ হয়ে গেল, এক পাশে যুক্ত হলো, কিন্তু আরেক পাশ কি অবস্থায় থাকবে? মুক্ত স্যার। মুক্ত মুক্ত অবস্থায় অবস্থায়। থাকবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার এটা তো দুই পাশেই দুইটা বসে গেলে হয়ে যেত, কিন্তু তাইলে তার পলিমার বিক্রিয়া হবে না, হবে? না স্যার। ঠিক এইরকম যে দুইটা ভাগে ভাগ হলো, একটা ভাগ যেরকম এই মনোমারটাকে অ্যাটাক করছে, আরেকটা ভাগ যায় কি আরেকটা মনোমারকে কি করবে, অ্যাটাক করবে। ওকে, ইনিশিয়েটর খুব কম ইউজ করা হয়। আমরা এই যে বলতেছি স্যার। না যে আগামী ক্লাসের পর আমাদের এই ক্লাসে হয়ে যাচ্ছে, এখন শুধু আপাতত এতটুকু বুঝেন, আমরা ক্লাসিফিকেশনটা বুঝতে চাচ্ছি, ঠিক আছে? যে এডিশন বিক্রিয়া এর জন্য কি হয়, শুধুমাত্র যুক্ত হয়। স্পষ্ট না স্যার। হুম, জি স্যার। বলেন। আবার কি হলো? প্রশ্নটা বুঝতে পারি নাই, আবার বলেন। বলছিলাম যে স্যার সাউন্ড কি স্পষ্ট না স্যার। সাউন্ড তো বললেন সবাই যে স্পষ্টই, আবার কি হলো? স্যার এখন ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই নেটটা এখন কি করি বলেন তো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা কি, কন্ডেনসেশন রিঅ্যাকশন। কন্ডেনসেশন পলিমারাইজেশন। কন্ডেনসেশন রিঅ্যাকশন বা পলিমারাইজেশন কি জিনিস বলেন তো দেখি? ঘনীভবন পলিমারকরণ, ভেরি গুড। ঘনীভবন পলিমারকরণে আসলে কি ঘটে? ঘনীভবন বিক্রিয়া মনে আছে? পলিমার ঘনীভূত করে আমরা নতুন পলিমার তৈরি করি। আচ্ছা, এইখানে সাধারণত পানি বা এই জাতীয় ছোট মলিকুল তৈরি হয়, সাধারণত পানি তৈরি হয় এই বিক্রিয়াগুলিতে, তাই না? যেমন আমরা উদাহরণ যদি দেখি, এখানে দেখেন পলিইথিলিন টেরেপথ্যালেটের একটা উদাহরণ দেখানো স্যার হয়েছে। এখানে তো বলেন। বাইফাংশনাল ট্রাইফাংশনাল মনোমারিক ইউনিট আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বাই ফাংশনাল, টাই ফাংশনাল হতে পারে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখি, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো এখানে আমাদের যে দুইটা মনোমার আছে, একটা হলো টেরেপথ্যালিক অ্যাসিড, লেফট সাইডেরটা হলো টেরেপথ্যালিক অ্যাসিড, আর রাইট সাইডেরটা হলো ইথিলিন গ্লাইকল। এগুলো নাম আপনারা সবাই জানেন, ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ঠিক আছে? এরা যখন পরস্পর বিক্রিয়া করবে, যে ঘটনাটা ঘটবে, খেয়াল করেন, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন -H2O লেখা আছে, তাই তো? তাই না? মানে জি কি স্যার, হয়েছে, কি তৈরি পানির হয়েছে এখানে? বিয়োজন। পানির বিয়োজন হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এইখানে আমরা যেটা দেখবো, এই টেরেপথ্যালিক অ্যাসিড অংশটা থেকে নির্গত হবে OH, ঠিক আছে? আর এই ইথিলিন গ্লাইকল থেকে আসবে H। ওকে, জি স্যার। এখন এই দুইটা যুক্ত হলে কি তৈরি করে? পানি। ওয়াটার, সিম্পল। তাহলে ওয়াটার তৈরি হওয়ার জন্য এই পাশ থেকে তাহলে কি করব আমরা, দেখেন যদি খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, এটা কিন্তু আমরা আবার সামনে ক্লাসে আলোচনা করব, সুতরাং এটা নিয়ে কোনো হেজিটেন্ট হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই যে এখন বুঝতে পারতেছি না বা আমার কিছু প্রশ্ন থেকে গেছে, আমরা এটা আবার সামনে আলোচনা করব। এই পাশ থেকে OH চলে গেল, আর এই পাশ থেকে যাবে এইচ। H। এবার দেখেন তো পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি যুক্ত হয়েছে, এই পাশের অক্সিজেন আর এই পাশের CO, তাই না? COO, একটা নতুন বন্ধন তৈরি হয়েছে, আর এখান থেকে নির্গত হয়ে গেছে ওয়াটার, এখনো পানি। এক অণু পানি। আচ্ছা, এখন একটা মজার জিনিস, এই জন্য দুইটা নাম আছে, এই পলিমারকরণ বিক্রিয়ার দুইটা নাম ব্যবহার করা হয় দুইটা পলিমারাইজেশনের জন্য আলাদা আলাদা। এইটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় চেইন পলিমারাইজেশন, আর
সেকেন্ডটাকে বলা হয় পজিশন স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ওকে, এটাকে চেইন পলিমারাইজেশন বা চেইন গ্রোথ পলিমারাইজেশন বলে। এখন কেন বলা হয়েছে এই জন্যই কিন্তু আমি এডিশনের এত কিছু বোঝাইলাম। প্রথমটা কেন চেইন বলা হয় বুঝতে পারছেন তো? জি স্যার। কারণ চেইনের মতো যে এক মাথায় বারবার বারবার হ্যাঁ মালার মতো তৈরি করা হয়। আর এটা কেন স্টেপ গ্রোথ বলা হয়েছে বুঝতে পারছেন? একটা স্টেপ পর পর গ্রোথ হচ্ছে। একটা স্টেপ হওয়ার পরে আবার আরেকটার সাথে যুক্ত হচ্ছে। এই পানি স্যার। নির্গত হওয়ার বিক্রিয়া না হলে কিন্তু ও যুক্ত হতে পারবে না আরেকটার সাথে। মানে দুইটা মনোমারই কি হচ্ছে পরস্পর যুক্ত হয়ে আবার পরে আবার নতুন করে আবার আরেকটা বিক্রিয়ায় যাচ্ছে। এই যে প্রতিটা ধাপে ধাপে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, সেই জন্য এটাকে বলা হয় স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য একটা পিডিএফ প্রোভাইড করছি, সেটা কি দেখছিলেন? জি স্যার। ওইটা কিন্তু অনেক ইজি এবং অনেক কি বলবো যে আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি দেখে থাকেন তাহলে অলরেডি বুঝে গেছেন, তাই না? লেকচারে তো আর সবকিছু পড়ানো সম্ভব হয় না। লেকচারে আমার যেটা মূল উদ্দেশ্য থাকে যে আপনাদেরকে কনসেপ্টগুলি ক্লিয়ার করে দেওয়া, সেইটা। ওকে, আর ভাষা তত্ত্বগত যেসব ব্যাপার আছে, আপনার যেসব প্রশ্নের উত্তর শেখার জন্য যেসব প্রবলেম ফেস করবেন, সেইটার জন্য আমি কিন্তু ওই পিডিএফটা আপনাদেরকে ফরওয়ার্ড করছি। ওখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পড়ালেখা করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওখানে কি দেওয়া আছে? জাস্ট এই চেইন পলিমারাইজেশনটা ডেফিনিশন দেওয়া আছে। ওকে, জি স্যার। আর কন্ডেনসেশনের ডেফিনিশন দেওয়া আছে। ডেফিনিশন আমরা অলরেডি কিন্তু আলোচনা করলাম, কিন্তু আপনারা যদি কনসেপ্টটা ক্লিয়ার না করে দেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ক্লাস মানে সেই ডেফিনিশনটা পড়ে মেমোরাইজ করা বা পরবর্তীতে সেটাকে অ্যাপ্লাই করা খুব কঠিন হবে। সেই জন্য আমি ক্লাসে যতটা সম্ভব ইজিলি আপনাদেরকে ডেমনস্ট্রেট করার ট্রাই করতেছি। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই ক্লাসিফিকেশনটা বোঝা হয়ে গেল। স্যার বলেন। স্যার এখানে স্যার 2 অনু পানি বের হওয়ার কথা ছিল না স্যার? আমি আপনার কথা ক্লিয়ার না, আর একটু জোরে বলতে হবে। স্যার এখানে স্যার 2 অনু পানি বের হওয়ার কথা ছিল না? আচ্ছা, এখানে 2 অণু পানি বের হওয়ার কথা ছিল কখন? যখন আপনার কি হইতো আরো দুইটা যুক্ত হবে। একটা স্টেপে 2 অণু পানি কি বের হওয়া সম্ভব? না স্যার। ভালো মতো খেয়াল করেন, একটা স্টেপে কি 2 অণু পানি বের হওয়া সম্ভব? আপনার বিক্রিয়া করতেছে কোন কোন অংশ? এই অংশটা একটা এন্ড আর এই চেন এন্ড, তাই তো? বা এই মনোমারের এন্ড। তাহলে দুইটা মিললে কি একটা ওয়াটারই তৈরি হওয়া সম্ভব? সেটা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। একাধিক ওয়াটার কিভাবে হবে? এটা সূত্রই, কন্ডেনসেশন রিঅ্যাকশনের সূত্রই কি, যে যতগুলি প্রোডাক্ট তৈরি হবে তার থেকে পানির সংখ্যা কি হবে 2n-1। এটা কি ভুলে গেছেন? জি স্যার, ভুলে গেছি। হুম জি স্যার, ভুলে গেছেন। স্যার মনে করতে তাহলে তো হবে না। দেখবেন যেই সংখ্যক আছে তার থেকে একটা কম হয়, 2n-1। n মানে কি? মনোমার সংখ্যা। যে কয়টা মনোমার সংখ্যা হবে তার থেকে কম হয় যদি সেটা হয়। সাধারণত এখানে টোটাল চেইন এন্ড আছে কয়টা? 4টা। তাহলে এখানে 3টা পানি তৈরি করা সম্ভব যদি আরো যুক্ত হয় সেই ক্ষেত্রে। কিন্তু ওটার দরকার নেই, আমরা অত কমপ্লিকেটেড সিচুয়েশনে যাচ্ছি না, আমরা ওটার ব্যাখ্যা করব। স্যার আরেকটু রিপিট করেন স্যার। আমি বললাম যে এইটার ব্যাখ্যা যেটা আসবে রিঅ্যাকশনে সেটা আমরা আলোচনা করব। অনেকে অলরেডি বুঝে গেছেন, এটা না বোঝার তেমন কিছু নাই। এখন এই জিনিস এতবার রিপিট করব, এটা তো ইন্টারমিডিয়েটে ক্লিয়ার হয়েই আসছে। তারপরেও কারণ একটা ক্লাসের তো একটা কি বলবো যে লিমিটেশন আছে, টাইম লিমিটেশন, কি আর করা। আবার খেয়াল করেন আমরা কি করতেছি, মনোমারের যে দুইটা এন্ড যুক্ত হচ্ছে, টেরেপথ্যালিক অ্যাসিডের থেকে কে আসবে? হাইড্রক্সিল গ্রুপ। আর গ্লাইকলের থেকে আসবে হাইড্রোজেন। এই দুইটা বিক্রিয়া করলে কয়টা ওয়াটার তৈরি করা সম্ভব? এক মোল। একটাই হবে। এখান থেকে কেন আপনার মনে হলো যে স্যার দুইটা তৈরি হবে? এটা আমাকে বলেন আগে। না স্যার, বুঝতে এটা তো পারছি। আমি একবার বুঝাই গেলাম, এবার ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। নাকি এখনো বুঝতে পারতেছেন না? স্যার বুঝতে পারছি। ওকে, প্রতিটা ধাপে তো দুইটা মনোমারই বিক্রিয়া করবে। এখন আপনি একটা, আমি আরেকটা, ঠিক আছে? আপনার প্রশ্নের আমি আরেকটা এডিশন দিচ্ছি। এই
একসঙ্গে কি দুইটা এন্ড বিক্রিয়া করা সম্ভব? এই গ্লাইকলের দুই মাথার সঙ্গে কি এইটার দুই মাথা বিক্রিয়া করা সম্ভব না এক স্যার। স্টেপে? এক স্টেপে কিন্তু সম্ভব না। এই জন্য এটাকে স্টেপ গ্রোথ রিঅ্যাকশন বলা হয়েছে বা স্টেপ গ্রোথ পলিমারাইজেশন বলা হয়েছে। এই জন্য একটা অণু পানি তৈরি হবে। ওকে, জি স্যার। আচ্ছা, স্যার আপনি আপনার একটু যে করতে হবে, পিডিএফ একটু প্র্যাকটিস করতে হবে। বলেন। স্যার আপনার ওই যে পিডিএফটার কথা বললেন ওটার নাম কি পলিমারাইজেশন এন্ড ক্লাসিফিকেশন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে নাম দিয়ে আমি দিছি যাতে আপনাদের ইজিয়ার হয় খুঁজে বের করা। পেয়েছেন তার মানে? ঠিক আছে, ওকে। এবার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি আসবে ক্লাসিফিকেশনের প্রথম পয়েন্টটা কি? লিনিয়ার পলিমার, অর্থাৎ কি? রৈখিক। রৈখিক পলিমার। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের কি? ব্রাঞ্চড পলিমার, অর্থাৎ বাংলায় অলরেডি কিন্তু এগুলো পড়ে আসছেন, শাখায়িত পলিমার বা শাখান্বিত। আপনারা পড়ছেন। হ্যাঁ, এবার 3 নাম্বারটা। ক্রস লিঙ্কড। আচ্ছা, এখন চিত্র দেখেন, দেখে আপনাদের কনসেপ্ট একদম 100% ক্লিয়ার হয়ে যাবে আশা করি। প্রথমটা আমরা কি বলছি? ব্রাঞ্চ লিনিয়ার পলিমার, অর্থাৎ Linear। সরল রৈখিক বা রৈখিক, শুধু রৈখিক, সরল রৈখিক না, রৈখিক পলিমার। যে পলিমার শুধু সিঙ্গেল স্ট্র্যান্ড, যেটা যার কোনো ব্রাঞ্চ নাই, যার কোনো লিংক নাই, লিংকেজ নাই, তাকে আমি বলবো লিনিয়ার পলিমার। ঠিক আছে? যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পলিমার চেইন, তাকে আমি কি বলবো? লিনিয়ার পলিমার। প্রথম চিত্রটা খেয়াল করেন। ওকে, জি স্যার। আচ্ছা। আর সেকেন্ডটা আমরা কি বলছি? ব্রাঞ্চ থাকবে। ব্রাঞ্চ থাকবে। আচ্ছা, ব্রাঞ্চ আসলে কি জিনিস হবে? ব্রাঞ্চ মানে একটা নতুন চেইন, তাই তো? আমার মূল চেইনের সঙ্গে, এখানে সেকেন্ড চিত্রটা যদি খেয়াল করেন, আমাদের মূল চেইনটা কিসের? ব্লু কালারের, তাই না? আর তার সঙ্গে যে ব্রাঞ্চগুলি আসছে সেগুলি কি কালারের দিয়ে দেখানো হয়েছে? গোল্ডেন কালারের। ওকে, সেগুলিও কিন্তু পলিমার চেইন, বাট তারা কি না, মেইন চেইন না, তারা অক্সিলারি চেইন। তারা কি চেইন? শাখা স্যার। অক্সিলারি বা সহযোগী চেইন। ঠিক আছে, শাখা। স্যার আপনারা ডিসঅর্ডার। এরকম, হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি এরকম জিনিস দেখে আসছেন, আইসো, নিও, এরকম জিনিস পড়ে আসছেন না? জি স্যার। 2 ডিগ্রি 3 ডিগ্রি, ওটা দিয়ে আমরা কি বুঝি? যে সেকেন্ডটাতে একটা চেন অথবা একটা গ্রুপ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই সেম জিনিস আপনার যদি একটা জাস্ট সিম্পল চেন থাকে, তার সাথে যদি আপনি নতুন করে কোনো ব্রাঞ্চ যুক্ত করেন বা নতুন করে কোনো গ্রুপ যুক্ত করেন, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্রাঞ্চড পলিমার। ওকে, আর থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হলো ক্রস লিঙ্কড পলিমার। অর্থাৎ এখানে কি হয়? পলিমারের যে স্ট্র্যান্ডগুলি, ইন্ডিভিজুয়াল স্ট্র্যান্ড, তাদের মধ্যে ক্রস লিঙ্কিং থাকে। তাদের মধ্যে কি থাকে? ক্রস লিঙ্কিং। এগুলিও কিন্তু সেই একই পলিমার চেইন, কিন্তু অক্সিলারি পলিমার চেইন, যারা কি করবে? আলাদা আলাদা পলিমারের মেইন স্ট্র্যান্ডকে যুক্ত করবে। ওকে, যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি, একটা যে কোনো পলিমারকে আমরা ভিজুয়ালাইজ করি। জাস্ট আমি আপনাদেরকে এটা ভিজুয়ালাইজ করতে বলছি, আর কিছু না।
ঠিক আছে, আমি এখানে পুরো পলিমারটা আঁকবো না। খেয়াল করেন, আমরা এখানে ধরলাম এটা একটা পলিমারের চেইন, ঠিক আছে, এবং এইভাবেই সে রিপিট করতেছে, ঠিক আছে, এইভাবেই সে রিপিট করতেছে, অর্থাৎ এই চেনটা এইভাবেই কন্টিনিউ করতেছে। আচ্ছা, এবার আমাকে বলেন এইটা কি হবে, লিনিয়ার হবে না ব্রাঞ্চড হবে? লিনিয়ার। লিনিয়ার স্যার। লিনিয়ার। লিনিয়ার। এটা লিনিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি ব্রাঞ্চিং করতে চাই তাহলে কিভাবে করব? স্যার যে কোনো একটার সাথে বা দুইটার সাথে ব্রাঞ্চ করে দেব। ভেরি গুড। আচ্ছা আমরা দেখি, করে না কেন? ধরেন এখানে লিখলাম, ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা ভুল রেখে যাচ্ছি, আপনি বলবেন সেই ভুলটা কি জিনিস এখানে। একটা এইচ তো কমন। এখানে তো হবে না স্যার, এটা 5টা বর্ডে হয়ে যেতেছে। ভেরি গুড। স্যার একটা এইচ ওখানে কমাই দেন প্লিজ। সেই ইচ্ছা। আর 6 এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন এটাকে তাহলে আমরা কি বলতে পারবো, এটা কি ধরনের পলিমার? ব্রাঞ্চ পলিমার। ব্রাঞ্চড পলিমার। ভেরি গুড। আচ্ছা, এইখানে যদি আরেকটা ঘটনা ঘটে এরকম, জাস্ট আমি আপনাকে ইমাজিন করতে বলতেছি, আর কিছু না, অ্যাকুরেটলি যে এমন হবে তা না। খেয়াল করেন, এইবার তাহলে আমি কি বলতে পারবো, এটা কি রকমের পলিমার? স্যার ক্রস লিঙ্কড। কেন ক্রস লিঙ্ক বললাম আমরা? স্যার এখানে C2H4 এর মাধ্যমে আমরা এটার সাথে একটা সংযোগ করছি দুটো চেনের মধ্যে। তাহলে আমাদের আশা করি আপনাদের বুঝতে আর কষ্ট হবে না এখন। দুইটা তাহলে একসাথে আবার বলেন, শুনতে পাইনি, রিপিট প্লিজ। আচ্ছা ঠিক আছে, হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আচ্ছা, যেটা আমি বলবো যে খেয়াল করেন, তাহলে প্রথমে আমরা লিনিয়ার পলিমার বলতে কি বুঝি? একটা ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গেল স্ট্র্যান্ড অফ পলিমার, ঠিক আছে, ওকে। সেকেন্ড হলো ব্রাঞ্চড পলিমার, যেখানে there will be branches or auxiliary polymer chains attached with main strand of polymer, ঠিক আছে। আর থার্ড যেটা আমাদের ক্লাসিফিকেশনে, সেটা হলো ক্রস লিঙ্কিং পলিমার বা ক্রস লিঙ্কড পলিমার, where cross linkers are used to কি, অথবা there are cross linkers in the polymer structure which linked
কি হবে? উইথ টু টু অর মোর লিনিয়ার অথবা এরকম লিনিয়ার অর ব্রাঞ্চড পলিমার। লিনিয়ারও হতে পারে, ব্রাঞ্চডও হতে পারে। ক্রস লিঙ্কিং কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে হতে পারে, কার ক্ষেত্রে হতে পারে? ব্রাঞ্চের ক্ষেত্রে। ব্রাঞ্চের ক্ষেত্রে হতে পারে। এটা কোনো ইয়া নাই, তবে ক্রস লিঙ্কারটা ইউজ করা হয়। এখন কেউ একজন স্মার্টলি আমাকে উত্তর দেন তো দেখি, এই ক্রস লিঙ্কার ইউজ করা হয় এরকম একটা পলিমার একটা বলেন তো দেখি। আমরা খুব ইউজ করে থাকি, বিশেষ করে আমাদের যানবাহনে এটা খুব ব্যবহার করা হয়। কি পলিমার? কুইক কুইক, সবাই পারেন। পাইপ স্যার। হ্যাঁ, যানবাহনে পাইপ করতে আগে পাইপ চিন্তা করছে। টায়ার 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 কি ধরনের পলিমার? রাবার, তাই তো? রাবার। রাবারকে জি স্যার রাবারকে কি করা হয় টায়ারে ব্যবহার করার জন্য? সালফার দিয়ে জাল দেওয়া হয়। এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়াটার নাম কি? ক্রসলিং পলিমার স্যার। সালফারকে ক্রসলিং যে কি? ভালকানাইজেশন, শুনেন নাই? ভালকানাইজেশন অফ রাবার, জি স্যার নাম শুনছেন? জি স্যার। জি টায়ারকে স্যার। যদি ভালকানাইজেশন না করা হতো তাহলে দেখতেন টায়ারে যে ঢেল ঢেল করে কতক্ষণ পরে ওটা চাকা থেকে খুলে বাইরে হয়ে চলে যেত। ঠিক আছে, যেহেতু এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু একটা অদ্ভুত কাজ করা হয়। সেখানে ভালকানাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় সালফার, অর্থাৎ জাস্ট মাঝখানে কি বসে এরকম। আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি আমি, তাহলে দেখতে পারবেন। এই জাস্ট মাঝখানে দুইটা পলিমার চেনের মাঝখানে বা রাবারের পলিমার চেনের মাঝখানে কি হয়ে যায়? সালফারকে ইউজ করা হয়, যে দুইটা চেনকে শক্ত করে ধরে রাখে। তাতে রাবারের কি হয়? ডিউরেবিলিটি যেটা, স্ট্রেংথ যেটা, সেটা অনেক গুণে ইনক্রিজ করে। ওকে, জি স্যার আপনি জি স্যার। আমরা যে ইরেজার ব্যবহার করি খাতায়, আপনার একটা টায়ারকে কি সেইভাবে ঘষা দিলেই ক্ষয় হয়ে যায়? না স্যার। না না। স্যার দুইটাই তো রাবার, কিন্তু কি অবস্থা চিন্তা করে দেখছেন? এটা কত স্ট্রং, কিসের জন্য স্ট্রং? ক্রস লিঙ্কারের জন্য। এটা কি ধরনের পলিমার তাহলে? রাবার, যেটা আমরা টায়ারে যেটা ব্যবহার করি ভালকানাইজড রাবার, সেটাকে আমরা কি বলবো? ক্রস লিঙ্কড পলিমার। ক্রসলিং পলিমার। ক্রস লিঙ্ক পলিমার। ভেরি গুড। ওকে, তাহলে আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার। আমরা এবার সামনে ক্লাসিফিকেশনটাতে যাই। এইটা সেই আগেরটাই আলোচনা। অ্যাপ্লিকেশন অনুযায়ী, ফিজিক্যাল প্রপার্টি অনুযায়ী আমরা ক্লাসিফাই করছি। প্রথমটাকে আমরা কি বলছি? ইলাস্টোমার্স। ইলাস্টোমার মানে কি? এর কি প্রপার্টি আছে? আমি কিন্তু এটা না দেখে মানে আপনি বলে দিতে পারবেন। স্যার বুঝি নাই স্যার। এই যে নামটা বললাম ইলাস্টোমার, আপনাদের স্ক্রিনে আছে তো, তাই তো? জি স্যার এটা তাহলে কি ধরনের পলিমার? ইলাস্টিক ইলাস্টিক। পলিমার। ইলাস্টিক পলিমার, দ্যাটস ইট। আমি এটা জানতে চাই। দেখেন, আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চান, বা আপনি যদি একজন পরীক্ষায় ভালো রেজাল্ট করা স্টুডেন্ট হতে চান, আপনার সবচেয়ে যেটা জরুরি মেমোরাইজ করার বা কোনো জিনিস শেখার, আন্ডারস্ট্যান্ড করার কিছু স্পেসিফিক মানে স্ট্র্যাটেজি তৈরি করা। যেমন ইলাস্টোমার, এটা ডেফিনেশন আপনার মনে রাখার জন্য সবচেয়ে সহজ সিস্টেম কি হবে? ইলাস্টিক পলিমার। ঠিক আছে, ওকে। তাহলে যেই পলিমারের ইলাস্টিক নেচার আছে তাকে আমরা কি বলবো? ইলাস্টোমার। ইলাস্টোমার। সিম্পল। দেখেন এখানে কত রকমের ডেফিনেশন দেওয়া হয়েছে, এটা মনে রাখা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। যে ইলাস্টোমার্স আর রাবার লাইক সলিড পলিমার্স দ্যাট আর ইলাস্টিক ইন নেচার, এটা আপনার এখন মনে রাখতে কোনো কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের পলিমারকে কি করা যায়? গলানো যায় স্যার। যদি আপনি ডি শেপ করেন, শেপ করা যদি ডি শেপ পরিবর্তন করেন, করা তারপরে যাবে। আবার ফোর্সটা সরায় নিলেই কি হবে? সে আগের আগের অবস্থানে ফিরে অবস্থায় ফিরে আসবে। তার আসবে। আগের অবস্থায় যাবে বা রিগেইন করবে তার অরিজিনাল যে কন্ডিশন সেটা, তাই তো? যদি ইলাস্টিক লিমিটের মধ্যে হয়। এটা আবার খেয়াল রাখতে হবে, আপনারা ইঞ্জিনিয়ার ভালোই জানবেন এটা। ইলাস্টিক লিমিট বলে একটা কথা আছে, আবার লিমিট ক্রস করলে তো আর হবে না, নাকি? না স্যার। স্যার তাহলে ছিঁড়ে যাবে। ঠিক আছে, ওকে। এটার উদাহরণ কি হতে পারে? রাবার ব্যান্ড, কারের টায়ার, এগুলি। সেকেন্ড পয়েন্ট হলো ফাইবার।
যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের বেশ এনকাউন্টার করতে হবে। আচ্ছা, ফাইবার সাধারণত কি বোঝায়? ফাইবার হলো এমন ধরনের ম্যাটেরিয়াল যাদের কি উইডথ লেন্থের তুলনায় অনেক কম, তাই তো? প্রায় 1000 গুণ বেশি স্যার দৈর্ঘ্য। হ্যাঁ, 100 বা 1000 টাইমস স্মলার, ঠিক আছে? এটাকে আমরা ফাইবার বলে থাকি সাধারণত। আচ্ছা, তো ফাইবারের ক্ষেত্রে আমরা যেটা দেখেন এখানে কি ডেফিনেশন আমি ইউজ করছি, এখানে আপনাদের ওইখানেও আরো ডেফিনেশন আছে, এটা নিয়ে কোনো কনফিউজড হওয়ার দরকার নেই, আপনি যেখান থেকে ইউজ করেন, বাট একটা সলিড রেফারেন্স ইউজ করবেন, ঠিক আছে? এ ক্লাস অফ পলিমার হুইচ আর এ থ্রেড লাইক ইন নেচার, যেটা কিসের মতো নেচারে? থ্রেড লাইক। থ্রেড মানে কি? সুতার মতো, দ্যাটস ইট। আচ্ছা, এটাকে আপনি বলতে পারেন যে যার উইথ লেন্থের তুলনায় 1000 টাইমস স্মলার, এটাও বলতে পারেন, তাও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তার একটা বৈশিষ্ট্য, সেটার জন্য কিন্তু সে কিছু বিশেষ আপনার কি বলবো যে এই ফ্যাক্টরটার জন্য সে কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই না? তার মেল্টিং পয়েন্ট হাই হয় নরমালি অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে, তার যে টেনজাইল স্ট্রেংথ অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে, সুতার টেনজাইল স্ট্রেংথ কি অনেক বেশি না? হ্যাঁ, ওকে। এটা তার ওই যে নির্দিষ্ট যে তার যে আকৃতি, তার যে বিভিন্ন ক্যাটাগরি, তার জন্য সে শো করতেছে। তাহলে পলিমারকে যখন সুতায় পরিণত করা হয়, দেখবেন তার টেনজাইল স্ট্রেংথ কিন্তু অথবা তার যে ইলাস্টিসিটি সেটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? ওকে, এটা কেমন হতে পারে উদাহরণ? নাইলন 66, নাইলনের সুতা ব্যবহার করি না আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল হিসেবে? এটা কোথায় ব্যবহার হতে পারে? যেমন কার্পেটে ব্যবহার হয়, আমরা বিভিন্ন অ্যাপারেলেও বা জামা কাপড়ের যেটা সেটাতে ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট, এটা খুব সহজ, ইলাস্টোমারের অপোজিট। বলেন, আপনারা বলেন, এটা কি হবে তাহলে? স্যার এটার ডিফরমেশন ফোর্স প্রয়োগ করলে এটা ভেঙে প্লাস্টোমার, যাবে। তাহলে হলো প্লাস্টিক পলিমার, তাই তো? জি স্যার। প্লাস্টিক, অর্থাৎ একে যদি আপনি ডিফর্ম করেন, সে আর আগের অবস্থায় ফেরত আসতে পারবে না, ভেঙে যাবে স্যার। সিম্পল, ঠিক আছে? রিলেটিভলি কিন্তু টাফ। আপনি যদি চিন্তা করেন, এটা কিন্তু ইলাস্টিকের থেকে টাফ, দৃঢ়, ঠিক আছে? এবং হাই মলিকুলার ওয়েট থাকে এর মধ্যে। ওকে, মানে যে পলিমারটা তৈরি হয় তার মলিকুলার ওয়েট অনেক বেশি হয়। ওকে, উদাহরণ দেখি আমরা, কি উদাহরণ দেওয়া আছে? পলিপ্রপিলিন, তারপরে এইচডিপি বা হাই ডেনসিটি পলিইথিলিন, লো ডেনসিটি পলিইথিলিন, পলিয়েস্টার, পলিস্টাইরিন, পলিয়েস্টার না, পলিস্টাইরিন, এটসেট্রা। ওকে, এরা কি প্লাস্টিক আচরণ করে? আমরা কি জানি? এই যে আমরা বিভিন্ন পলিথিনের ব্যাগ রে ইচ্ছা করলে মুচড়াইতে পারি, মুচড়াইলে কি সেটা আর আগের অবস্থায় যাবে? যদি টান দেন, ফোর্স ওটাকে যদি একটু ডিশেপ করেন, আগের অবস্থায় ফেরত যায়? না স্যার, যায় না। কিন্তু কিন্তু ইলাস্টিক ব্যান্ডকে যদি টেনে ছেড়ে দেন, আবার কি হয়? আগের অবস্থায় ফেরত যায়। ওকে, ফিরে আসে। হ্যাঁ, ফিরে আসে। জি স্যার। এইবার সবচাইতে ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, এটা খুবই সহজ, আপনাদের বুঝতে আশা করি কোনো কষ্ট হবে না, কারণ আপনারা এর আগে ত্রিমাত্রিক দিকবিন্যাস করে আসছেন বিভিন্ন জায়গায়। আমরা কি বলে এটা পড়ছিলাম হলো আলোক সমানুতাতে সিসা ট্রান্স পড়ছিলেন, মনে আছে? জি স্যার, জি স্যার। এইখানে খেয়াল করেন, আইসোটেকটিক, আইসো শব্দের অর্থ হলো একই, ঠিক আছে, বা সিমিলার, একই ধরনের। আচ্ছা, টেকটিক শব্দটা কোথাও এর আগে শুনছেন? আমাকে বলেন একটু। কৌশল না স্যার? কৌশল, ভেরি গুড। তাহলে মনোযোগ দেন, আইসোটেকটিক অর্থাৎ সিমিলার টেকটিক, শব্দগুলিকে মনে রাখার চেষ্টা করেন। আইসোটেকটিক মানে কি? সিমিলার টেকটিক। আমি আবার আপনাদেরকে লিখে দিচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয়, একটু খেয়াল করেন। আপনাদের খাতা টাতা হাতের কাছে থাকলে এগুলি সবসময় নোট ডাউন করবেন, ঠিক আছে? সিমিলার, তাহলে এর ফ্যাশনটা কি হবে? সিমিলার, ঠিক আছে? সেকেন্ড যেটা সিন্ডিওটেকটিক, সিন্ডিওটেকটিক হলো অল্টারনেটিং, ট্রান্সের মতো। মনোযোগ দেন, কিসের মতো বলছি আমি? ট্রান্সের মতো। অল্টারনেটিং অর্থাৎ কি রকম? বাংলা কি বলে অল্টারনেটিং এর? বিপরীত ক্রমে, অর্থাৎ কি রকম ফ্যাশন? অল্টারনেটিং ফ্যাশন। আচ্ছা, এবার থার্ড পয়েন্টটা খেয়াল করেন, কি বলছি আমরা? অ্যাটেকটিক।
মানে যে গত কি রিসেন্ট টাইমে কার খেলা হলো ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা কি এই ম্যানচেস্টার লিভারপুল আর্সেনাল কয়টা খেলো ম্যানচেস্টার সিটি কয়টা খাইছে 5টা স্যার 5টা লেস্টার সিটি জিমি বার্ডি 3টা স্যার ভেরি গুড খুব খুশি হয়েছেন বোঝা যাচ্ছে আচ্ছা অ্যাটেকটিক পলিমার মানে কোনো ট্যাকটিকই নাই এখানে যেটাকে আমরা বলতে পারি কি ধরনের ট্যাকটিক র্যান্ডম বা আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি ইরেগুলার কি ইরেগুলার হ্যাঁ বলেন স্যার আমার নেট স্লো ছিল তো আমি স্যার এই সিমিলার অল্টার আপনি আবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমরা ক্লাসটা কন্টিনিউ করি এরপরে যদি প্রয়োজন পড়ে আপনাদেরকে আমি রেকর্ডিংটা প্রোভাইড করব ঠিক আছে তখন শুনে নিয়ে ডান ঠিক আছে আচ্ছা অ্যাটেকটিক পলিমার বলতে আমরা তাহলে কি বুঝলাম গত ম্যাচের ম্যানচেস্টার সিটির কন্ডিশন অর্থাৎ কোনো রকম ট্যাকটিক্স নাই ওকে এবার চিত্রগুলি দেখেন তাহলে দেখবেন একদম 100% ক্লিয়ার প্রথমে আইসো ট্যাকটিক দেখেন ট্যাকটিক বুঝতে পারছেন তো ফিক্সড ট্যাকটিক কি সিমিলার গ্রুপ সেম সাইডে আছে সিমিলার গ্রুপ কোথায় আছে সেম সাইডে আচ্ছা সিন্ডিও ট্যাকটিকে কি হয়েছে সিমিলার গ্রুপ কি হয়েছে একটা পর পর কি করছে অল্টারনেট করছে অর্থাৎ আগে যদি উপরে থাকে তারপরে যদি লেফট সাইডে থাকে তাহলে নেক্সট মনোমরে চলে গেছে রাইট সাইডে তারপরে আবার লেফট তারপরে রাইট অর্থাৎ অল্টারনেট করতেছে অনেকটা ট্রান্স কি বলে আমাদের আইসোমারের মতো নাকি জি স্যার আর লাস্টেরটা হলো ম্যানচেস্টার সিটির কন্ডিশন ডিফেন্সের কোনো ডিফেন্স নাই দুইটা প্রথমে আছে তারপরে নিচে তিনটা চলে গেছে আবার উপরে দুইটা আসছে তারপর আবার নিচে একটা গেছে কোনো রকম সিকোয়েন্স নাই কোনো রকম স্পেসিফিক স্ট্র্যাটেজি নাই ঠিক আছে জি স্যার তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নাই নাকি না স্যার আর যারা সাপোর্টার আছেন ম্যান সিটির মন খারাপ করার দরকার নেই এরা বড় টিম লিভারপুল সাপোর্টার বার্সেলোনা স্যার বার্সেলোনার কথা বলেন না ঠিক আছে স্যার 8-2 স্যার স্যার 32টা খাইলেও বার্সা অলওয়েজ সব জায়গায় বার্সেলোনা দেখবেন যাই হোক তাহলে তো ভালোই আপনারা তো মেসি যুগের বাচ্চা কাচ্চা আমরা তো মেসি যুগের আগে দেখে আসছি তো তারপরে ডেকো এগুলার নাম শুনছেন দেখা তো হয় নাই তাই না তখন গ্যালাকটিকস ছিল রিয়াল মাদ্রিদের যাই হোক আমরা অল্প অল্প করে আলোচনা করব ক্লাস যেন বোর না হয়ে যায় আমরা চেষ্টা করব সামথিং যেন আমাদের ক্লাসের মধ্যে একটু ইন্টারেস্টটা ধরে রাখা যায় ঠিক আছে ওকে তবে কেউ মন খারাপ করেন না যে আবার কারণ কেউ না কেউ তো ম্যান সিটির সাপোর্টার আছে সে আবার বলবে স্যার ম্যান সিটি নিয়ে বললো ঠিক আছে আমাদের লাস্ট ক্লাসিফিকেশন যেটা সেটা হলো কি ক্রিস্টালাইনিটি নিয়ে কি নিয়ে ক্রিস্টালাইনিটি ক্রিস্টাল কি জিনিস বলতে পারেন বাংলায় ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি মানে একটা স্পেসিফিক স্ট্রাকচার ক্রিস্টাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি কি স্ট্রাকচার স্পেসিফিক স্ট্রাকচার ঠান্ডা মাথায় বুঝেন হ্যাঁ আচ্ছা আর একটা ক্রিস্টালের বিপরীত কি অ্যামরফাস অর্থাৎ কি রকম স্ট্রাকচার ইরেগুলার অথবা ওই যে অ্যাটেকটিক ঠিক আছে ওইরকম ইরেগুলার অথবা র্যান্ডম স্ট্রাকচার কি রকম স্ট্রাকচার অ্যামরফাস ইরেগুলার অথবা র্যান্ডম স্ট্রাকচার তাহলে যেই পলিমারের মধ্যে এরকম সাজানো গোছানো অংশ বেশি থাকবে ক্রিস্টালাইন অংশ বেশি থাকবে তাদেরকে আমরা কি ধরনের পলিমার বলবো হাইলি ক্রিস্টালাইন পলিমার একটা জিনিস মনে রাখবেন এটা যত ক্রিস্টালাইনিটি বাড়বে তত সে শক্তিশালী হবে কিন্তু সাথে সাথে সে কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স লুজ করবে সেটা কি তার ইলাস্টিসিটি ভেরি গুড তার ইলাস্টিসিটি তার প্লাস্টিসিটি তার যে ডাকটিলিটি এগুলি কি হবে কমে যাবে কারণ সে দৃঢ় হয়ে যাবে তাহলে কি হবে সে রেজাল্ট হবে তার সে ভঙ্গুর হয়ে যাবে কি হবে ভঙ্গুর বাট ব্রিটল সহজেই ভেঙে যাবে এরকম আচ্ছা
এখন তাহলে এই অ্যামরফাস কি হবে আবার একেবারে ল্যাব দাদা? অ্যামরফাস যদি চিন্তা করতে চান তাহলে ম্যাগি নুডলস রান্না করছেন কখনো? জি স্যার। আপনি ম্যাগি নুডলস কে গরম পানির মধ্যে দিলে কি হয়? সিদ্ধ হয়ে শরীর যায়। ছেড়ে দেয়, তাই তো? ছড়িয়ে যায় গঠনটা গঠনটা নরমে এলোমেলো হয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু কার্লি থাকে। তারপরেও নুডলসটা স্যার। কি অবস্থায় থাকে? কার্লি থাকে। এটা হলো অ্যামরফাস কন্ডিশন। ডান? বুঝতে পারছেন? আচ্ছা, এখন সেমি সিনথেটিক সেমি ক্রিস্টালাইন পলিমার তাহলে কি হবে? যার মধ্যে কিছু অংশ থাকবে ক্রিস্টালাইন, কিছু অংশ থাকবে অ্যামরফাস। অ্যামরফাস। স্যার সেমি ক্রিস্টালাইনের স্যার সেমি ক্রিস্টালাইনটা আরেকবার বলা যায়? হ্যাঁ অবশ্যই। ক্রিস্টালাইন মানে হলো সুনির্দিষ্ট স্ট্রাকচার আলা, আর আপনার অ্যামরফাস হলো কি অনির্দিষ্ট স্ট্রাকচার, মানে এরকম এলোমেলো স্ট্রাকচার, কার্লি। ঠিক আছে? তাহলে সেমি ক্রিস্টালাইনের মধ্যে কি থাকবে? কিছু অংশ থাকবে কার্লি, কিছু অংশ থাকবে স্ট্রাকচার বা অ্যারেঞ্জড। ঠিক আছে? স্পেসিফিক্যালি অ্যারেঞ্জড। ওকে, আপনাদেরকে আমি একটা চিত্র দেখাচ্ছি। লাস্ট যেহেতু টপিক, আমি এই চিত্রটা দেখাই ক্লাসটা শেষ করব। একটু অপেক্ষা করেন, ওই চিত্র দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওপেন হয় না কেন আবার? একটু অপেক্ষা করেন। এই ওপেন হয়েছে। আচ্ছা, এই স্লাইডটায় যাব আমরা। এটা যেই পিডিএফটা আপনাদেরকে দিয়েছি আমি সেই পিডিএফটা থেকেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন আপনাদের রাইট কর্নারে একটা ফিগার এখানে আসছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এইটাকে আমরা কি পলিমারের স্ট্রাকচার বলবো বলেন? সেমি ক্রিস্টালাইন। সেমি ক্রিস্টালাইন। আর কারো কোনো ক্রিস্টালাইন, হাইলি ক্রিস্টালাইন, অ্যামরফাস আর সেমি ক্রিস্টালাইন বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। আশা করি না। যদি ক্রিস্টালাইন হয় তাহলে এই যে আমাদের যে অ্যারেঞ্জ স্ট্রেট লাইন আছে এরকম স্ট্রাকচার বেশি হবে। যদি অ্যামরফাস হয় তাহলে কি রকম হবে? নুডলস এর মতো পুরাটাই স্ট্রাকচার হবে। আর যদি সেমি ক্রিস্টালাইন হয় তাহলে পার্শিয়ালি ক্রিস্টালাইন কন্ডিশন থাকবে, পার্শিয়ালি অ্যামরফাস কন্ডিশন থাকবে। ওকে? জি স্যার। আরো যদি মনে করতে চান নুডলস বানানোর সময় ম্যাগি নুডলস এর মধ্যে কিছু গাজর কেটে দিয়ে দেন বা কিছু বরবটি কেটে দেন, তাহলে বুঝতে পারবেন ওগুলা কি একসাথে থাকলে কি অবস্থায় থাকবে। ওগুলার কোনো শেপ চেঞ্জ হবে? স্যার এটা বুঝি না স্যার। ওইটার মধ্যে কোনো শেপ চেঞ্জ হবে না, তাই তো? না স্যার। হ্যাঁ, কিন্তু চেঞ্জ হবে কেন? নুডলস এর। তাহলে আলটিমেটলি আমাদের যেটা পাবো আমরা ওটা সেমি ক্রিস্টালাইন নুডলস, নাকি? হ্যাঁ, সেমি ক্রিস্টালাইন নুডলস তাহলে আপনারা রান্না করে খাবেন পরবর্তীতে, আমি আশা করি। ঠিক আছে? যখনই নুডলস রান্না করবেন দেখবেন আপনার এই ক্লাসিফিকেশন মাথায় চলে আসছে। স্যার রিজনটা আরেকবার ইন্ডিকেট করে দেখাইলে ভালো হতো স্যার চিত্রে। সেমি ক্রিস্টালাইন মানে হলো যার মধ্যে ক্রিস্টালাইন অংশও থাকবে আবার অ্যামরফাস অংশও থাকবে। ঠিক আছে? আমি যেমন উদাহরণ কি দিলাম যে আপনি যদি গাজর কেটে দেন নুডলস এর মধ্যে, সিদ্ধ করার পরে কি গাজরের তো কোনো আকৃতি চেঞ্জ হবে না, সে কি অবস্থায় থাকবে? যেই শেপে ছিল সেই শেপেই থাকবে, তাই তো? কিন্তু আপনার নুডলসটা